বিয়ের কথা ভাবলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? বিশেষ করে পশ্চিমা ধাঁচের একটা বিয়ের কথা যদি ভাবি, সম্ভবত একজন কনে যিনি পরে আছেন ধবধবে সাদা একটা গাউন, তাই না? এই সাদা পোশাকটা যেন বিয়ের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা কি সবসময় এমনই ছিল? চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা একটু গভীরে ডুব দিই আর খুঁজে বের করি কিভাবে এই সাদা পোশাক বিয়ের ঐতিহ্যের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এলো আর এর পেছনের আসল রাজকীয় কারণটাই বা কী ছিল। সাধারণত তো এটাই মনে করা হয় যে সাদা রং মানেই পবিত্রতা, নির্দোষিতা। কিন্তু এটাই কি আসল কারণ, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আজ আমরা এই প্রচলিত ধারণাটাকেই একটু চ্যালেঞ্জ করব আর জানব এর পেছনের সেই আসল গল্পটা। বিশ্বাস করুন, এটা এমন এক ইতিহাস যা অর্থনীতি, রাজনীতি আর জনসংযোগের এক দারুণ উদাহরণ। রানী ভিক্টোরিয়ার সেই যুগান্তকারী সিদ্ধান্তের আগে, মানে সাদা পোশাক জনপ্রিয় হওয়ার আগে, বিয়ের পোশাকের চিত্রটা ঠিক কেমন ছিল তা জানাটা কিন্তু বেশ জরুরি। চলুন দেখি ১৯ শতকের আগেকার দিনে কনেরা ঠিক কী পরতেন। এখন যেমন ভাবা হয় যে বিয়ের পোশাক মানেই একদম নতুন হতে হবে আর জীবনে একবারই পরা হবে, তখন কিন্তু ব্যাপারটা মোটেও তেমন ছিল না। বেশিরভাগ সাধারণ পরিবারের জন্য শুধুমাত্র একটা দিনের জন্য নতুন পোশাক বানানো ছিল বিশাল একটা খরচের ব্যাপার। তাই কনেরা কি করতেন? তাদের আলমারিতে থাকা সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি পোশাকটা পরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতেন। আর সেই পোশাকের রং সাদা তো একেবারেই নয়, বরং বাদামি বা খয়েরি রঙের মতো এমন সব রং বেছে নেওয়া হতো যা সহজে ময়লা হয় না আর পরেও অনেক অনুষ্ঠানে দিব্যি পরা যায়। মানে পুরোটাই ছিল প্র্যাকটিক্যালিটির খেলা। তো সাধারণ মানুষের কথা তো গেল, কিন্তু রাজপরিবারের চিত্রটাও ছিল বেশ ভিন্ন। মজার বিষয় হল, রানী ভিক্টোরিয়ার আগেও কিন্তু রাজকীয় কনেরা সাদা পরতেন না। তাদের আসল লক্ষ্য থাকত নিজেদের সম্পদ আর ক্ষমতা দেখানো। যেমন ধরুন, প্রিন্সেস শার্লট, তিনি তার বিয়েতে পরেছিলেন রূপা আর সোনার সুতোয় বোনা এক জমক কালো পোশাক। ভাবুন একবার, তাদের পোশাকগুলো ছিল ভারী কাপড়ের, যা আভিজাত্যের প্রতীক। এর পাশে ভিক্টোরিয়ার সাদামাটা সাদা স্যাটিনের পোশাকটি ছিল এক কথায় বৈপ্লবিক। তিনি আসলে জাঁকজমকের চেয়ে অন্য কিছুকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন। আর এখানেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। ১৮৪০ সাল, রানী ভিক্টোরিয়া যখন প্রিন্স অ্যালবার্টকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, তখন তার একটি মাত্র পছন্দ পশ্চিমা বিয়ের ফ্যাশনের ধারাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এটা কোনো ঐতিহাসিকের লেখা নয়, বরং একেবারে রানী ভিক্টোরিয়ার নিজের ডায়েরি থেকে নেওয়া কথা। এই একটি বাক্য থেকেই বোঝা যায় তার পোশাকের প্রত্যেকটা ছোট ছোট অংশ তিনি কতটা যত্ন নিয়ে বেছে নিয়েছিলেন। এখানে তিনি শুধু একটা পোশাকের বর্ণনা দিচ্ছেন না, বরং নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটার স্মৃতি ধরে রাখছেন। এই হনিটেন লেস আর অ্যালবার্টের দেওয়া ব্রোচ, এগুলো শুধু অলংকার ছিল না, এগুলো ছিল ভালোবাসার আর এক গভীর বার্তার প্রতীক। তাহলে আসল কথাটা হলো, এটা কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ছিল না। রাজকীয় অনুষ্ঠানে রানীর পরার কথা ছিল লাল রঙের জমকালো রাষ্ট্রীয় পোশাক, যা কিনা তার সার্বভৌম ক্ষমতার প্রতীক। কিন্তু ভিক্টোরিয়া সেই প্রথা ভাঙলেন। তিনি নিজেকে কেবল একজন শাসক হিসেবে নন, বরং প্রিন্স অ্যালবার্টের স্ত্রী হিসেবে সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন। এই সিদ্ধান্তটা আসলে রাজতন্ত্রের ভাবমূর্তি নিয়ে তার নতুন চিন্তাভাবনারই প্রতিফলন ছিল। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা ছিল ঘটনার বাইরের দিকটা, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন রানী ভিক্টোরিয়া এমন একটি প্রথা ভাঙলেন যার এত গভীর ঐতিহাসিক তাৎপর্য ছিল। এবার আমরা সেই আসল কারণগুলো খুঁজে বের করব, যা সাদা পোশাকের পেছনের প্রচলিত ধারণাগুলোকে একেবারে ভেঙে দেবে। এই প্রশ্নটি আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে। যদি সাদা রং পবিত্রতার প্রতীক হিসেবে বেছে না নেওয়া হয়ে থাকে, তবে এর পেছনে নিশ্চয়ই আরও অনেক শক্তিশালী কোনো কারণ ছিল। ভিক্টোরিয়ার মতো একজন বিচক্ষণ শাসকের প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনেই তো সুচিন্তিত পরিকল্পনা থাকত, তাই না? চলুন সেই পরিকল্পনাগুলো একে একে জেনে নেওয়া যাক। দেখুন, ভিক্টোরিয়ার এই সিদ্ধান্তের পেছনে একটি নয়, বরং অনেকগুলো কারণ ছিল। প্রথমত, তিনি চেয়েছিলেন ইংল্যান্ডের হনিচন লেসের অসাধারণ কারুকার্য সবার নজরে আনতে। আর সাদা কাপড়ের ওপর এই সূক্ষ্ম লেসের কাজ যতটা ফুটে উঠবে, অন্য কোনো রঙে তা সম্ভবই ছিল না। দ্বিতীয়ত, তিনি স্পিটলফিল্ডসের সিল্ক এবং হনিটনের লেস ব্যবহার করে দেশের মৃতপ্রায় বস্ত্রশিল্পকে সমর্থন জুগিয়েছিলেন। এটা ছিল দেশপ্রেমের এক দারুণ উদাহরণ। তৃতীয়ত, তিনি নিজেকে একজন সাধারণ স্ত্রীর মতো উপস্থাপন করে জনগণের আরও কাছাকাছি আসতে চেয়েছিলেন। আর সবশেষে, যা সবচেয়ে চমকপ্রদ, সেই সময়ে সাদা পোশাক পরাটাই ছিল আভিজাত্যের চূড়ান্ত প্রতীক। কারণ তখন একবার পরার পর সাদা পোশাক পরিষ্কার করা ছিল প্রায় অসম্ভব এবং খুবই ব্যয়বহুল। তাই এটা প্রমাণ করত যে এই পোশাক পুনরায় পরার কোনো প্রয়োজন তাদের নেই। এই যে স্ক্রিনে দেখছেন ২০০, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে একটা বিরাট গল্প আছে।
রানীর পোশাকের লেস তৈরির জন্য প্রায় 200 জন কারিগর, যারা তখন প্রায় নিঃস্ব অবস্থায় ছিলেন, তারা 9 মাস ধরে কাজ করেছিলেন। রানীর এই একটা সিদ্ধান্ত তাদের আয়ের ব্যবস্থা করে দিয়েছিল এবং হনিংটন লেস শিল্পকে নতুন করে বাঁচিয়ে তুলেছিল। মানে এটা শুধু একটা পোশাক ছিল না, এটা ছিল একটা অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রকল্প। আর সবকিছু মিলিয়ে দেখলে এটা পরিষ্কার যে ভিক্টোরিয়ার বিয়ের পোশাক ছিল একটা মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে তিনি তার প্রেমময় ভাবমূর্তি, দেশপ্রেম এবং অর্থনৈতিক দূরদর্শিতা সবই একসঙ্গে তুলে ধরেছিলেন। সেই সময় ব্রিটিশ রাজতন্ত্রের জনপ্রিয়তা কিছুটা কমতির দিকে ছিল, আর এই একটি ঘটনা জনগণের মনে রাজ পরিবারের প্রতি নতুন করে শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি করতে সাহায্য করেছিল। কিন্তু কথা হল, একজন রানীর ব্যক্তিগত এবং রাজনৈতিক পছন্দ কিভাবে গোটা পশ্চিমা বিশ্বের একটি স্থায়ী ঐতিহ্যে পরিণত হল। এখানেই গণমাধ্যম এবং জনপ্রিয় সংস্কৃতির ভূমিকাটা সামনে চলে আসে। চলুন দেখি এই ধারাটি কিভাবে সবার মধ্যে ছড়িয়ে পড়ল। দেখুন, কোনো ঐতিহ্যই কিন্তু রাতারাতি তৈরি হয় না। ভিক্টোরিয়ার বিয়ের পর অভিজাত নারীরা তাকে অনুকরণ করতে শুরু করলেও এই ধারাটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে প্রায় 1 দশক লেগে গিয়েছিল। এর মোড় ঘুরে যায় 1849 সালে। তখন আমেরিকার এক জনপ্রিয় ম্যাগাজিন গডিজ লেডিস বুক প্রথমবার সাদা রঙকে পবিত্রতা ও নির্দোষিতার প্রতীক বলে প্রচার শুরু করে। আর এই ধারণাকে চূড়ান্ত রূপ দেয় 50-এর দশকে হলিউডের সিনেমা আর তারকাদের চোখ ধাঁধানো বিয়ে। এগুলো সাদা পোশাককে সাধারণ মানুষের কাছে একটা স্বপ্নের মতো করে তুলে ধরে। এই উদ্ধৃতিটি হল সেই মুহূর্ত যখন ভিক্টোরিয়ার দেশপ্রেম আর অর্থনৈতিক কৌশলের প্রতীক সাদা পোশাককে পবিত্রতার একটা মোড়ক দেওয়া হলো। গণমাধ্যম কিভাবে একটা প্রতীককে সম্পূর্ণ নতুন একটা অর্থ দিতে পারে, তার এটা একটা অসাধারণ উদাহরণ। এর আগে সাদা পোশাকের সাথে সম্পদের সম্পর্ক ছিল, পবিত্রতার নয়। কিন্তু এই ম্যাগাজিনটি সেই ধারণা বদলে দিয়ে একটা নতুন নৈতিক তাৎপর্য তৈরি করে, যা আজও টিকে আছে। তাহলে আসল চালিকাশক্তি ছিল প্রযুক্তি আর গণমাধ্যম। ভিক্টোরিয়ার সময় ছবিসহ সংবাদ ছাপানোর প্রযুক্তি ছিল একদম নতুন। তার বিয়ের ছবি আর পোশাকের বর্ণনা ম্যাগাজিনের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। ঠিক যেমন আজ সোশ্যাল মিডিয়া কোনো ট্রেন্ডকে ভাইরাল করে দেয়, তেমনি সেদিনকার ম্যাগাজিনগুলো রানী ভিক্টোরিয়ার সাদা পোশাককে একটি সাংস্কৃতিক আইকনে পরিণত করেছিল। প্রায় 2 শতাব্দী পর রানী ভিক্টোরিয়ার সেই একটি সিদ্ধান্তের প্রভাব আজও বিশ্বজুড়ে কতটা প্রবলভাবে আছে ভাবলে অবাক হতে হয়। চলুন দেখি আধুনিক যুগে এই ঐতিহ্য কিভাবে বিবর্তিত হয়েছে এবং বিশ্বব্যাপী এর কী প্রভাব পড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই ঐতিহ্যটা এখন আর শুধু পশ্চিমা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বায়নের ফলে এটা এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। যেমন চীনা ইন্দোনেশিয়ানদের বিয়েতে যেখানে ঐতিহ্যগতভাবে লাল রঙকে শুভ বলে মনে করা হয়, সেখানেও এখন আধুনিকতার প্রতীক হিসাবে সাদা গাউন পরার চল হয়েছে। এটা প্রমাণ করে ভিক্টোরিয়া তৈরি করা এই ফ্যাশনটি কতটা শক্তিশালী এবং অভিযোজনযোগ্য। মানে যেটা শুরু হয়েছিল শুধু একটি পোশাকের রং দিয়ে, তা এখন একটা সম্পূর্ণ সাংস্কৃতিক প্যাকেজের নাম হয়ে গেছে। হোয়াইট ওয়েডিং বা সাদা বিয়ে বললে এখন আমরা শুধু সাদা গাউন বুঝি না, এর সাথে জড়িয়ে থাকে গির্জার অনুষ্ঠান, ব্রাইডেসমেড, ফ্লাওয়ার গার্ল, বহু স্তরযুক্ত কেক এবং আরও অনেক কিছু। ভিক্টোরিয়ার পোশাকের রংটি এখন পুরো একটি আনুষ্ঠানিক কাঠামোর সমর্থক হয়ে উঠেছে। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই। আমরা আজ যে সমস্ত রীতিনীতি পালন করছি, যেমন ধরুন ডেস্টিনেশন ওয়েডিং, প্রি ওয়েডিং ফটোশ্যুট বা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ব্যবহার করা, এর মধ্যে কোনটি ভবিষ্যতের মানুষের কাছে আজকের দিনের সাদা পোশাকের মতোই একটি স্থায়ী ঐতিহ্য হিসেবে টিকে থাকবে? এর উত্তর হয়তো সময় দেবে।